নমস্কার। ন্যাড়াছাদের গপ্পের ২ বছর উপলক্ষে আমি এই ভিডিওটি বানাচ্ছি। সাধারণত ২ বছর হয় নতুন কিছু ঘোষণা করা হয়, কিন্তু এই ক্ষেত্রে আমার কিছুই করার নেই। ন্যাড়াছাদের গপ্পে এতদিন যতগুলি গল্প পাঠ হয়েছে ঠিক সেরকম ভাবে গল্প পাঠ আর হবে না। এবং ন্যাড়াছাদের গপ্পে শঙ্খধ্বনি হবে না, উলুধ্বনি হবে না, পদশব্দ পাওয়া যাবে না, চরিত্র আসা এবং যাওয়া তা বোঝা যাবে না, ভূত এলে তা সাসপেন্সের মিউজিক হবে না, হররের মিউজিক হবে না, কিন্তু গপ্প পাঠ হবে। আমি এমত অবস্থায় হয়তো গপ্প পাঠ বন্ধ করে দিতেই পারতাম, কিন্তু এই চ্যানেলটিতে আমি গল্প পাঠ করতে শুরু করি কোনো পয়সা রোজগারের উদ্দেশ্যে নয়, নিতান্তই শখে। তো আজ এতদিন পরে ২ বছর পরে এসে আমার মনে হলো যে বন্ধ না করে গপ্প পাঠটা এক্স্যাক্টলি ওই আড়ম্বর ছাড়া যেমন গপ্প পাঠ আমি চিরকাল শুনে এসেছি, ছোটবেলায় ঠাকুমার কাছে যেমন শুনতাম, বাবার কাছে বইয়ের গল্প পড়ে যেমন ভাবে বড় হয়েছি, ঠিক সেভাবেই হবে। তো এখন থেকে ন্যাড়াছাদের গপ্পে গপ্প পাঠ হবে প্রত্যেক শনিবার। যেমন গল্প আসে ঠিক তেমনই আসবে, কিন্তু একেবারেই অনাড়ম্বরে আসবে গল্প। সে গল্প শুনতে তোমাদের ভালো লাগবে কিনা আমার আহ, আমি বলতে পারবো না, কারণ একজনের গলায় এতগুলি চরিত্র এবং পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে না, এসএফএক্স থাকবে না, সাউন্ড এফেক্টসগুলি থাকবে না, সেটা ভালো নাই লাগতে পারে। যাই হোক, আমি এত কিছু না বলে আমি আজকের গল্প পাঠটি শুরু করি। আজকের গল্পটি একটি বই থেকে আমি নিয়েছি। বইটার নাম হলো পুরনো কলকাতার ভুতুড়ে বাড়ি। এবং এই পুরনো কলকাতার ভুতুড়ে বাড়ি, এটা সুভাষ সমাজদারের লেখা। এবং এই বইটিতে এটা না ঠিক গল্পের আকারে নেই, এটা অনেকটা ডকুমেন্টারি ফরম্যাটে লেখা আছে, এবং সেখান থেকে একটা উদ্ধৃতি, একটা অংশ গল্পের আকারে আমি নিয়ে তোমাদেরকে পাঠ করে শোনাতে চাই। গল্পটির নাম ভূতঘাটা। মহানগরী কলকাতা। অনেক ইতিহাসের রক্তস্বাক্ষরের সীমন্তিনী এই শহর কলকাতা। কত খুন, জখম, আত্মহত্যার দুঃসহ এবং বীভৎস স্মৃতি বহন করছে এই শহরের কত ভগ্ন জীর্ণ প্রাসাদ। গঙ্গার ধারে শান বাঁধানো সুপ্রাচীনকালের কত ঘাট, কত দেবাযতন। শোনা যায় আজও গভীর হয়ে যখন রাত নামে, তখন এই সব অভিশপ্ত বাড়িগুলোর দূরে কোণে কোণে কার যেন বুক চাপা কান্না গুমড়ে গুমড়ে ওঠে, চারিদিকের নিস্তব্ধতাকে বিঘ্নিত করে। কোথাও বা কানে আসে কারোর অস্থির বা দ্রুত পদধ্বনি। তরল অন্ধকারে আচ্ছন্ন ঘাটে দেখা যায় কোন বিদেহী সত্তার প্রেতচ্ছায়া। এই রকম প্রেত অধ্যুষিত একটা ঘাটের বিচিত্র ইতিবৃত্ত শুনতে হলে যেতে হবে আমার সঙ্গে। বেশি দূর নয়, শহর থেকে মাত্র ৩ মাইল দক্ষিণে গার্ডেন রিচ অঞ্চলে। জায়গাটার নামই ভূতঘাট। বাসের কন্ডাক্টরও চেঁচিয়ে বলে, ভূতঘাটা, ভূতঘাটা, ভূতঘাটা এসে গেছে, নামুন নামুন নামুন। 12C বাস থেকে নামলাম ভূতঘাটা স্টপেজে। বিকেলের রোদ বাঁকা হয়ে পড়েছে গঙ্গার জলে। যতদূর দেখা যায়, লম্বা গলা জিরাফের মতন উঁচু উঁচু ক্রেনগুলো আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে রয়েছে, আর ছোট ছোট ক্রেনগুলো নিতান্ত অবলীলায় ছোঁ মেরে জাহাজ থেকে বড় বড় একটা করে পেটি তুলে নিচ্ছে। পর মুহূর্তে ঘাড় ফিরিয়ে বসিয়ে দিচ্ছে ট্রলির ওপরে। অদূরে হ্যান্ড ট্রাক চলছে বিকট শব্দ করে। ডেক ফোরম্যান, ফিটার, খালাসি, ট্যালি ক্লার্ক, ইলেকট্রিক মিস্ত্রি চারিদিকে ব্যস্ত হয়ে ছুটোছুটি করছে সবাই। শহর কলকাতার কাছেই সদ্য জাগ্রত যেন এক ময়দানবের পুরী, গার্ডেন রিচ জেটি। নিশিরাত্রে যখন সমুদ্রগামী জাহাজগুলোর রাশি রাশি আলো আগুনের ফুলের মতন জ্বলতে থাকে, দূরে, বহু দূরে গঙ্গার ওপর ভাসমান কোনো নিঃসঙ্গ বয়ার আলোর দিকে তাকিয়ে থাকে প্রেত পাণ্ডু দৃষ্টিতে।
আর শাঁ শাঁ করে বাতাস অব্যক্ত যন্ত্রণার গোঙানির মতন আর্তনাদ করতে থাকে। ঠিক সেই সময় আশ্চর্য সমস্ত কাণ্ড কারখানা ঘটে। কিরকম কাণ্ড কারখানা? ধরো কোথাও কেউ নেই, কিন্তু হঠাৎ অনেক দূরে ঘর ঘর করে আওয়াজ শোনা যায়। মনে হয় কে যেন হ্যান্ড ট্রাক চালাচ্ছে। ক্রেনের অপারেটিং কেবিনে ড্রাইভার নেই, অ্যাসিস্ট্যান্ট নেই, অথচ ক্রেনের ডিজেল ইঞ্জিনগুলো রুদ্ধ আক্রোশে গর্জন করে ওঠে। গিয়ারে চাপ দিয়ে সেই ক্রেনগুলোকে নিপুণ ড্রাইভারের মতনই কেউ যেন ধীরে ধীরে এদিকে ওদিকে ঘোরায়। আবার হয়তো নাইট শিফটের কোনো দলছুট ফিটার মিস্ত্রি বা কোনো ডেক ফোরম্যান একা যাচ্ছে ডিউটিতে। হঠাৎ তার গালে এসে পড়ে প্রচণ্ড একটা থাপ্পড়। সঙ্গে সঙ্গে তার মাথা যায় ঘুরে এবং অজ্ঞান হয়ে এলিয়ে পড়ে সে মাটিতে। আরও নানা রোমাঞ্চকর ঘটনা বলতে বলতে মুখর হয়ে ওঠে ডকের কর্মীরা। তাদের চোখে স্থির বিশ্বাসের আলো জ্বলজ্বল করে, অস্বস্তির চিহ্ন ফুটে ওঠে চোখে। কিন্তু আমার কেমন অবাক লাগে, বিশ্বাস করতে মনই চায় না। বিংশ শতাব্দীর এই ৭-এর দশকে যখন মানুষ চাঁদের মাটি দিয়ে জমির উর্বরতা বাড়ানোর চেষ্টা করছে, যখন তারা স্বপ্ন দেখছে গ্রহান্তরে তার নতুন উপনিবেশ স্থাপনের, এই বিজ্ঞান নির্ভর যুগের পূর্ব উপকূলের বৃহত্তম আন্তর্জাতিক বন্দরে ভূতের উপদ্রব হয়। একথা বিশ্বাস হচ্ছে না, তাই না? ট্যালি ক্লার্ক বহুদর্শী প্রৌঢ় জিতেন কুশারি বলল, দাঁড়ান, যাদের বেশিরভাগই নাইট ডিউটি থাকে, যারা প্রত্যক্ষদর্শী, এমন কয়েকজনকে ডেকে যখন আমি... আচ্ছা, আপনি কি নিজে দেখেছেন জিতেনবাবু? হ্যাঁ, আপনার অভিজ্ঞতা বলুন। আমি কয়েক মুহূর্ত কি যেন চিন্তা করল সে, গম্ভীর হয়ে বলল, বেশ, বলবো, নিশ্চয়ই বলবো। একটু থেমে দূরে আসন্ন রাত্রির রঙে মলিন হয়ে আসা গঙ্গার দিকে তাকিয়ে থেমে থেমে সে আবার বলল, যে আশ্চর্য ঘটনা আমার ঘুম কেড়ে নিয়েছিল, ভয়ে আতঙ্কে একেবারে আমি মরে যেতে বসেছিলাম, সেই অদ্ভুত ব্যাপারটা আপনাকে বলতেই হবে। দাঁড়ান। এই বলেই ব্যারাক থেকে সে ডেকে নিয়ে এলো ২ জনকে। তাদের একজনের নাম আনসারি ইসলাম, পাঞ্জাবি মুসলমান, ৩৬-৩৭ বছর বয়স হবে। অনেকদিন নাকি মিলিটারিতে ছিল। এক্স মিলিটারি ম্যান হিসেবেই পোর্টের চাকরিতে এসেছে সে ১৯৭০ সালে। সে নিজের চোখে যা দেখেছে, প্রথম নাইট ডিউটির রাত্রির সেই রোমাঞ্চকর ঘটনা এখানে সংক্ষেপে বলা হলো। আনসারি হেভি লিফট ক্রেনের ড্রাইভার, মিলিটারিতেও সেই একই কাজ করত। নাইট ডিউটিতে ক্রেনের ওপরে বেশ প্রশস্ত অপারেটিং কেবিনে ঘুমানো তার বরাবরের অভ্যেস। চাকরিতে জয়েন করবার ২ দিন পরেই তার নাইট ডিউটির পালা এলো। সে যথারীতি কম্বল বালিশ বগলে নিয়ে যেই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে যাবে, অমনি তার রিলিভার বাধা দিয়ে বলল, সাহেব, এ করছেন কি? কেন? কেবিনে যাচ্ছি ঘুমাতে। সহকারী ডকের কাজে চুল পাকিয়েছে। সে শুধু অনেক অনেক উঁচুতে একদলা নিকষ কালো অন্ধকারের মতন কেবিনের দিকে ভীত চোখে তাকিয়ে আস্তে আস্তে বলল, ওপরে কেবিনে ঘুমোতে পারবেন না আপনি। কেন, মশা? না সাহেব, ওখানে খুব বাতাস, মশা কি করে আসবে? আরে তাহলে বলবে তো, কেন কেবিনে যাব না কেন? রিলিভার আর কুলিরা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। আরে কি ব্যাপার, জিনটি নাচে নাকি? এই বলে হো হো করে হেসে উঠল আনসারি। ছোটকাল থেকেই সে একটু বেপরোয়া, ডাকাবুকো ধরনের মানুষ। ইয়ার দোষদের সঙ্গে বাজি ধরে সে কতদিন রাত্রে একা গোরস্থানে গিয়েছে, ফাঁকা মাঠের ভেতরে একা বসে মরা আগলেছে। জিন, পরি, ভূত, প্রেত, পিশাচ, ওই সমস্ত দুবলা মানুষের মনে খোয়াব বলে তার মনে হয়। অতএব সে গটগট করে উপরে চলে গেল। বেশ বড় ঘর,
জানালার কাঁচের শার্সি খুলে দিতেই হু হু করে বাতাস এসে ঝাঁপিয়ে পড়ল ঘরে। কম্বল মুড়ি দিয়ে বেঞ্চের ওপরে শুয়ে পড়ল আনসারি, আর প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়েও গেল। হঠাৎ ঠন ঠন করে শব্দ হয়, ক্রেনে ওঠার শব্দ। লোহার সিঁড়ি দিয়ে উঠলে যেমন শব্দ হয় ঠিক তেমন। ঘুম ভেঙে গেল আনসারির। কয়েক মুহূর্ত কান পেতে শুনল সেই আওয়াজটা। তার মনে হলো লোহার নাল লাগানো জুতো পায়ে দিয়ে কেউ যেন ওপরে উঠছে। তাকে নিশ্চিন্তে আর আরামে ঘুমোতে দেখে হয়তো তার ইউনিটের কারোর শখ হয়েছে তার কেবিনে এসে ঘুমানোর। আসুক, দরজায় নক করুক, তখন দেখা যাবে। সে আবার পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু আবার সেই শব্দ। ঠন 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 করে যে আওয়াজটা বড্ড কাছে হচ্ছে যেন মনে হলো তার। লোকটা তার ঘরের খুব কাছাকাছি এসে পড়েছে বলেই মনে হচ্ছে। চোখ দুটো কচলে নিয়ে সশব্দে দরজাটা খুলল আনসারি, কিন্তু খুলেই সে আশ্চর্য হয়ে গেল। অন্ধকারে একটা অতিকায় সরীসৃপের মতন দাঁড়িয়ে রয়েছে লোহার সিঁড়িটা। তার কোথাও কেউ নেই। নিশ্চয়ই তার সহকর্মীরা তাকে ভয় দেখাচ্ছে। এবার থলি থেকে টর্চ লাইটটা বের করে মাথার কাছে রেখে শুয়ে পড়ল আনসারি। কান পেতে শুনতে চেষ্টা করল যে সিঁড়িতে আবার সেই রহস্যজনক শব্দটা হয় কিনা। কিন্তু খাটাখাটুনির শরীর তো, কখন যে গভীর ঘুমে তলিয়ে গেল তা সে জানে না। কিন্তু না, এবার আর জুতোর আওয়াজ নয়, একেবারে তার কেবিনের দরজায় কে যেন খুব জোরে ধাক্কা দিতে লাগলো। আর সেই কি শব্দ! মনে হয় যে দরজা বুঝি ভেঙে ফেলবে। কি ব্যাপার, ডিউটির টাইম হয়ে গেল নাকি? ধর্মর করে উঠে বসে তাড়াতাড়ি দরজা খুলে ফেলল আনসারি। জ্বালল টর্চ। টর্চের আলো বন্দুকের গুলির মতন আছড়ে পড়ল সিঁড়িতে, আর সঙ্গে সঙ্গে হিম হয়ে গেল তার বুকের রক্ত। সে স্পষ্ট দেখল সিঁড়ি দিয়ে তরতর করে নেমে যাচ্ছে একটা কবন্ধ ছায়ামূর্তি। তার গায়ে রূপোর জড়ি বসানো কালো একটা আলখাল্লা। দেখতে দেখতে সেই ছায়াদেহ নিচে নেমে ব্রেক রুমের পাশ দিয়ে দূরে অন্ধকার রেলওয়ে ইয়ার্ডের দিকে মিলিয়ে গেল। এই ছিল তার গল্প। এবার আরও একজন, মাগুনি রাউত। সে পেশায় ডেক ফোরম্যান। জাহাজের হ্যাচ অর্থাৎ খোল থেকে মাল খালাস করে যে কুলিরা, তাদের খবরদারি করা হলো তার কাজ। সে বলল, একেবারে আশ্চর্য ঘটনা স্যার। কত জ্ঞানীগুণী এলেমদার লোক এর কারণে আর কি। এ ধানাই পানাই না করে বলো না, তুমি কি দেখেছো সেটা বলো না রাউত। আগে সেদিন এই 4 নম্বর জেটিতে একটা জার্মান জাহাজ থেকে মাল আনলোডিং এর কথা ছিল। আমার দেরি হয়ে গিয়েছিল। আমি জোরে পা চালিয়ে যাচ্ছি, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। হঠাৎ আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। গঙ্গার বাতাসের একটানা হু হু শব্দকে ছাপিয়েও আমার কানে এলো ডানা ছটপট করে এক ঝাঁক পাখি উড়ে যাওয়ার শাঁসা আওয়াজ। আমার মনে হলো পাখিগুলো যেন উড়ে চলেছে দূরে, বহু দূরে, গঙ্গা পেরিয়ে অন্ধকার দিগন্তের দিকে। আর অনেক অনেক দূর থেকে বাতাসে ভেসে এলো তাদের ডাক। থামল মাগুনি। এখনো তার চোখে আতঙ্কের ছায়া। সে যেন দেখতে পাচ্ছে সেই রাত্রির বিচিত্র এবং ভয়াল সেই দৃশ্য। আচ্ছন্নের মতন ভাবটা কাটিয়ে আবার সে আস্তে আস্তে বলতে শুরু করল, স্যার, উড়িষ্যায় আমাদের বাড়িতে 3 পুরুষ ধরে আমরা পায়রা পুষি। সিরাজ, কুলি, লক্কা, লোটন, বহু জাতের পায়রা হয় স্যার। মানে যে পায়রা রাত দিন বকম বকম করে তারাই ডাকে ইয়াহ বলে। এই রাত্রে ঝিরঝিরি বৃষ্টি, মেঘে ঢাকা আকাশ, আর তার মধ্যে এই ইয়াহু পায়রা এলোটা কোথা থেকে? দুই হাতে বুকটা চেপে ধরে একটা দীর্ঘশ্বাস ফেলল মাগুনি। সে বলতে শুরু করল, কয়েক পা যেতেই মেলি গলায় গানের একটা মধুর সুর কানে এলো। এইবার আমার গাটা ছমছম করতে লাগলো।
বন্ধু বান্ধবের মুখে আমি শুনেছি যে ডক এলাকা জুড়ে জিন পরিদের উৎপাত আছে, তবে কখনো আমার নজরে কিছু পড়েনি স্যার। কিন্তু সেই রাত্রির পর থেকে থেমে গেল মাগুনি। দূরে রেলওয়ে মার্শালিং ইয়ার্ডের দিকে চোখ দুটো কুঞ্চিত করে আস্তে আস্তে সে বলল, কি আর বলবো, কি যে হলো স্যার, যাবো না করেও আমি সেই গানের সুর লক্ষ্য করে চলতে শুরু করলাম। যত এগোতে লাগলাম গানের আওয়াজ ততই দূরে সরে যেতে লাগলো। আর আমারও এমন রোগ চেপে গেল, দেখতে তো হবেই, এত মন প্রাণ ঢেলে কে গাইছে। হুম হুঁ, এমন মিষ্টি গলায় যে গান করছে সে নিশ্চয়ই অপূর্ব সুন্দরী। কিন্তু স্যার, কি কি বলবো আপনাকে, যেই রেল লাইনের কাছে গেলাম হঠাৎ থেমে গেল গান। আর আবছায়া অন্ধকারেও স্পষ্ট দেখলাম লাইনের উপরে আড়াআড়িভাবে পড়ে রয়েছে একটা লাশ। আর তার চারপাশটা কেমন ভেজা ভেজা। নিশ্চয়ই শান্টিংয়ের সময় কোনো হতভাগা কাটা পড়েছে। আতঙ্কে উত্তেজনায় চেঁচিয়ে ডাকলাম, এই কে কোথায় আছো, শিগগির এসো, মানুষ কাটা পড়েছে। কেউ এলো না। আমি তখন ছুটলাম ওই 4 নম্বর শেডের দিকে। সেখান থেকে টেলিফোন করলাম ডকের হাসপাতালে। কয়েক মিনিট পরে হেডলাইট জ্বালিয়ে অ্যাম্বুলেন্স ভ্যানও এলেন ডাক্তারবাবু। যেখানে লাশটা পড়ে রয়েছে গাড়ি সেখানে যাবে না, তাই আমরা সদল বলে যেই সেদিকে হাঁটতে শুরু করলুম। হঠাৎ থেমে গেল মাগুনি রাউত। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। আমি জিজ্ঞাসা করলাম, লোকটা বেঁচে ছিল তখনও? কোনো কথা বলল না রাউত। তার চোখে কেমন একটা উদ্ভ্রান্ত দৃষ্টি ফুটে উঠল। বিড়বিড় করে সে নিজের ভাষায় বলল, যে মুনিশটি কাঠিগোলা সে। কি দেখলেন আপনি সেখানে? বলুন না, অনেক দিনের ব্যাপার তো। কি আর বলবো স্যার, আমরা গিয়ে দেখলাম সেখানে কিচ্ছু নেই। পাথরের নুড়ি আর স্লিপারের ওপরে বসানো চকচকে রেল লাইনের ওপরে ঝুঁকে পড়ে দেখলাম কোনো রক্তের চিহ্ন অব্দি নেই। গঙ্গার বুকে সন্ধ্যা নামছে তখন। কাছে দূরে যত দূর দেখা যায় ঝাপসা অন্ধকারে ক্রেনগুলোর এক একটা অতিকায় প্রেতচ্ছায়ার মতন দাঁড়িয়ে রয়েছে। আমার কেমন আশ্চর্য লাগতে শুরু করলো। কলকাতার প্রচণ্ড জীবনাবর্তের এত কাছে এই গার্ডেন রিচ জেটিতে এরকম ভুতুরে ব্যাপার ঘটে। এখানে কেন এসব হবে না তা বলতে পারেন? ট্যালি ক্লার্ক জিতেন কুশারি আমার দ্বিধাগ্রস্ত মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, খিদিরপুর থেকে একেবারে দক্ষিণে মেটিয়াবুরুজ পর্যন্ত সমস্ত এই ডক এলাকাটা জুড়ে এই মাটিতে এক হতভাগা নবাবের দীর্ঘশ্বাস মিশে রয়েছে, জানেন না? আমি বললাম, মানে কার কথা বলছেন আপনি? কেন, আপনি জানেন না? অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহের রাজ্য কেড়ে নিয়েছিল ইংরেজরা। তাজ ও তাখ্ত হারিয়ে রাজধানী লখনৌ ছেড়ে বাদশাহ কলকাতায় এলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে গঙ্গার ধারে 3টে বড় বড় বাড়িতে থাকতে দিয়েছিল। একটু থামল কুশারি। কেন যেন একটা বড় নিঃশ্বাস ফেলে ফের বলতে শুরু করলো, বাদশাহের যেমন ছিল ইমারতের শখ, তেমনি ছিল গান বাজনার। শুনেছি তৈরি করেছিলেন নদীর ধারে ধারে 20টারও বেশি মহল, আর সেই সঙ্গে তার মহলসারা অর্থাৎ হারেম। প্রত্যেকটি বাড়ির সামনে ছিল নানা রঙের ফুলে ফুলে ভরা ঘন সবুজ গাছগাছালিতে ঢাকা সুন্দর সুন্দর বাগান। হারেমে পরীর মতন সুন্দরী শত শত বেগম বাঁধি ছাড়াও ছিল। হঠাৎ থেমে গেল সে। তারপর আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, আর স্যার, নাচে গানে ওস্তাদ অনেক রূপসী বেশ্যাও কি থাকতো না সেখানে? যেমন মুনসলিম ওয়ালি গাহের, চুনেওয়ালি হায়দরি, জোহরা, মুস্তারি, আরো অনেকে। আচ্ছা, আপনি এত কথা জানলেন কি করে? ম্লান হাসি ফুটে উঠল কুশারির মুখে। মাথা নিচু করে বলল,
বেহালার বিখ্যাত গাইয়ে বামাচরণ মুখুজ্জে ছিলেন ওয়াজিদ আলী শাহের মেটিয়া বুরুজের দরবারের গায়ক। তিনি ছিলেন আমার পিতৃদেবের বন্ধু। আমি স্যার বাবার মুখেই নবাবী আমলের বৃত্তান্ত শুনেছি। একটু থেমে দূরে গঙ্গার ওপর ঘন সবুজ গাছপালায় আচ্ছন্ন বোটানিক্যাল গার্ডেনের কালি ঢালা অন্ধকারের দিকে চোখ দুটোকে সরু করে তাকিয়ে আস্তে আস্তে সে বলল, নবাব বাদশাদের হারেমে যা হয়ে থাকে, যা হয়, কত গুম খুন, জ্যান্ত কবর দেওয়া, বিষ দিয়ে হত্যা করা, আত্মঘাতী হওয়া, সে সবই তো এখানে হয়েছে। সেই সব অভিশপ্ত আত্মাগুলো কোথায় যাবে বলুন তো স্যার? জিতেন কুশারির কাছে এই গল্প শুনে আমিও ভাবতে শুরু করলাম, কলকাতার এত কাছে এই গার্ডেনারির জেটিতে প্রেতাত্মা। নৃত্য সঙ্গীতে পটীয়সী সুন্দরী বারবনিতা পরিবৃত হয়ে নাচে গানে রং তামাশায় দিন যাপন করতেন বলেই কি মহলসরার বেগমদের মনে হিংসার আগুন জ্বলত? আর সেই জন্যই কি খুন জখম হতো? মেটিয়া বুরুজের শাহী মহলের প্রাসাদে কয়টা অপঘাত মৃত্যু হয়েছিল? জিতেন কুশারির পিতৃদেবের মুখে শোনা এই সমস্ত কথার কোনো ঐতিহাসিক ভিত্তি আছে কি? ক্রেন ড্রাইভার আনসারি বা ডেক ফোরম্যান মাগুনি রাউত বা বাকি ডককর্মীদের মতন আরও অনেকে আজও গভীর রাত্রে যা প্রত্যক্ষ করে থাকে সেসব কি একেবারেই অলীক, অবাস্তব, নাকি সবটা নয়?